তো এইটা হচ্ছে একটা উদ্ভিদ, এবং এই উদ্ভিদটার এই অংশটুকু হচ্ছে একটা পাতা, এবং পাতার এই অংশটুকু আমরা আলাদা করে নিলাম। তো তুমি যদি এই অংশটুকুকে জুম করে দেখো তাহলে তুমি এই অংশটুকু দেখতে পাবা, ঠিক আছে? অর্থাৎ এই অংশটুকু যা, এই অংশটুকু ঠিক তাই। এখন তুমি এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কোষ, এবং এই কোষটার মতো দেখতে এই কোষটা, ঠিক আছে? অর্থাৎ এই কোষটা দেখতে যেমন, এই কোষটা কিন্তু দেখতে হুবহু একই। আবার এই কোষটাও দেখতে হুবহু একই, আবার এই কোষটাও দেখতে হুবহু একই। দেখো এই কোষটা দেখতে যেমন, এই কোষটা দেখতে হুবহু ওই রকমই, আবার এই কোষটাও দেখতে হুবহু ওই রকমই, এই কোষটাও দেখতে হুবহু ওই রকমই। তার মানে এখানকার সব কোষগুলো দেখতে একই, এবং এই কোষের যে কাজ, এই কোষের ঠিক একই কাজ, আবার এই কোষের ওই ঠিক একই কাজ, আবার এই কোষের একই কাজ। তো এখানে আমরা যে জিনিসটা পাইলাম যে একই, তাহলে একই কথাটা লিখে দাও। তো তোমাদের বইয়ে অভিন্ন কথাটা লেখা আছে। অ মানে হচ্ছে না, আর ভিন্ন মানে হচ্ছে ভিন্ন, ঠিক আছে? তো এই যে না ভিন্ন মানে ভিন্ন নয়, ভিন্ন মানে কি আলাদা, তার মানে কি আলাদা নয়, আলাদা নয় মানে হচ্ছে একই। যে জিনিস ভিন্ন নয় বা আলাদা নয় তার মানে একই। তাহলে এই যে কোষগুলো দেখতে একই বা এগুলার কাজ যে একই, এটাকে আমরা বলতে পারি অভিন্ন। তাহলে এখানকার কোষগুলো অভিন্ন, এবং আমরা কি বললাম, একই কাজ করে। তো তোমাদের বইয়ে বলা আছে সম্মিলিতভাবে একই কাজ করে, মানে সবগুলা কোষ একসাথে একই কাজ করে, ঠিক আছে? সম্মিলিতভাবে একই কাজ করে, এটার মানে সবগুলা একসাথে একই কাজ করে। তো এই যে চারটা কোষের পাশের যে কোষগুলো, মানে একুশ 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 একুশ, একুশগুলা কিন্তু অর্ধেক অর্ধেক দেখানো হয়েছে, তাই এরকম দেখতে লাগছে না। কিন্তু যদি পুরোটা দেখানো হইতো তাহলে এগুলার মতোই দেখতে হইতো, বুঝছো? তো তুমি দেখো এখানকার এই কোষটা, এই কোষটা, এই কোষটা, এই কোষটা, বা এখানকার যতগুলো কোষগুলো আছে সবগুলা কিন্তু একসাথে আছে, হ্যাঁ, দেখতেও একই, একসাথে আছে, এবং সম্মিলিতভাবে একই কাজ করে। তো এভাবে থাকলে তাকে বলে টিস্যু। সবগুলা কোষ একসাথে থাকলে তাকে বলে টিস্যু। তাহলে এই যে অংশটুকু কিন্তু টিস্যু। তো টিস্যুর আর একটা নাম আছে, সেটা হচ্ছে কলা, ঠিক আছে? টিস্যুকে কলা নামেও ডাকা যেতে পারে। তো এখানকার এই যে কোষটা, এই কোষ থেকে নতুন আর একটা উদ্ভিদ, মনে করো এই যে এই উদ্ভিদটা তৈরি করা যেতে পারে। আবার এই কোষটা থেকেও নতুন আর একটা উদ্ভিদ, মানে এই যে এই উদ্ভিদটা তৈরি করা যেতে পারে, ঠিক আছে? এই কোষটা থেকেও নতুন আর একটা উদ্ভিদ, মানে মনে করো এই উদ্ভিদটা তৈরি করা যেতে পারে। আবার এই কোষটা থেকেও নতুন আর একটা উদ্ভিদ, মানে এই উদ্ভিদটা তৈরি করা যেতে পারে। এখানকার প্রত্যেকটা কোষ থেকেই নতুন আর একটা উদ্ভিদ তৈরি করা যেতে পারে। তো মনে করো এই কোষটা থেকে আর একটা উদ্ভিদ, মানে এইটা তৈরি হইল। তো যে কোষটা থেকে আর একটা উদ্ভিদ তৈরি হয় তাকে বলে উৎস কোষ। তাহলে এই কোষটা থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হয়েছে, তাহলে এই কোষটা হচ্ছে উৎস কোষ। তো উৎস কোষের আর একটা নাম হচ্ছে স্টেম কোষ। তাহলে এই কোষটা হচ্ছে উৎস কোষ বা স্টেম কোষ। আবার এই কোষটা থেকে আরেকটা উদ্ভিদ এইটা তৈরি হইল, তাহলে এই কোষটাও কিন্তু উৎস কোষ বা স্টেম কোষ। আবার এই কোষটা থেকে আরেকটা উদ্ভিদ এইটা তৈরি হইল, তাহলে এই কোষটাও হচ্ছে উৎস কোষ বা স্টেম কোষ। আবার এই কোষটা থেকে আরেকটা উদ্ভিদ এইটা তৈরি হইল, তার মানে এই কোষটাও হচ্ছে উৎস কোষ বা স্টেম কোষ। তো এই যে স্টেম কোষটা, এটা কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করে ফেলেছে। তাহলে এই স্টেম কোষটার সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোর ক্ষমতা রয়েছে। তাহলে তুমি এখানে লিখে দাও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ, আর জন্মানোর ক্ষমতা, এই কথা দুইটা লেখো। তো সম্পূর্ণ বা পূর্ণাঙ্গকে বলে টটি, আর জন্মানোর ক্ষমতাকে বলে পোটেন্ট, ঠিক আছে? তাহলে এই যে স্টেম কোষটা, এই স্টেম কোষটা হচ্ছে টটি পোটেন্ট, এই যে টটি পোটেন্ট স্টেম কোষ, ঠিক আছে? তাহলে এই স্টেম কোষটা হচ্ছে টটি পোটেন্ট স্টেম কোষ। আবার এই যে স্টেম কোষটা, এটা কিন্তু আরেকটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে ফেলেছে। তাহলে এই যে স্টেম কোষটা, এটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোর বা তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে তুমি এটা লিখে দাও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ আর জন্মানোর ক্ষমতা। তো সম্পূর্ণ বা পূর্ণাঙ্গকে বলে টটি, আর জন্মানোর ক্ষমতাকে বলে পোটেন্ট। তাহলে এই যে স্টেম কোষটা, এটা হচ্ছে টটিপোটেন্ট স্টেম কোষ। আবার
এই স্টেম কোষটিও সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ এই উদ্ভিদটি জন্মানোর ক্ষমতা রাখে। তাহলে তুমি লিখে দাও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ আর জন্মানোর ক্ষমতা, এই কথাটা। তো সম্পূর্ণ বা পূর্ণাঙ্গকে বলে টটি আর জন্মানোর ক্ষমতাকে বলে পোটেন্ট। তাহলে এই যে স্টেম কোষটা, এটা হচ্ছে টটিপোটেন্ট স্টেম কোষ, ঠিক আছে। আবার এই যে এই স্টেম কোষটি, এই স্টেম কোষটিও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোর ক্ষমতা রাখে। তাহলে তুমি এখানে লিখে দাও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ আর জন্মানোর ক্ষমতা। তাহলে এই যে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ, এটাকে আমরা বলতে পারি টটি, আর জন্মানোর ক্ষমতাকে আমরা বলতে পারি পোটেন্ট। তাহলে এই যে স্টেম কোষটা, এটা হচ্ছে টটিপোটেন্ট স্টেম কোষ। তো উদ্ভিদের শরীরের যে কোনো জায়গায় এই যে টটিপোটেন্ট স্টেম কোষ থাকতে পারে। এই জায়গায়ও টটিপোটেন্ট স্টেম কোষ থাকতে পারে, এই জায়গায়ও টটিপোটেন্ট স্টেম কোষ থাকতে পারে, এই জায়গায়ও টটিপোটেন্ট স্টেম কোষ থাকতে পারে, এই জায়গায়ও টটিপোটেন্ট স্টেম কোষ থাকতে পারে। আর টটিপোটেন্ট স্টেম কোষের কাজ হচ্ছে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা। আর উদ্ভিদের শরীরে যেহেতু যে কোনো জায়গায় টটিপোটেন্ট স্টেম কোষ রয়েছে, তাহলে উদ্ভিদের শরীরে যে কোনো জায়গা থেকেই সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হতে পারে। এবং এই কথাটাই টিস্যু কালচারের মূলনীতি বা মূল কথা। আর এখানে এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, এই পুরো উদ্ভিদটাকে বলে মাতৃ উদ্ভিদ। আর এই যে মাতৃ উদ্ভিদ, এই মাতৃ উদ্ভিদের পাতার সামান্য একটা অংশ, এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা আলাদা করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে এই সামান্য অংশটুকু, যেটুকুকে আমরা আলাদা করে নিলাম, যেখান থেকে নতুন সম্পূর্ণ পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করব, সেই অংশটুকু মানে এই অংশটুকুকে আমরা বলি এক্সপ্ল্যান্ট, ঠিক আছে। তাহলে মাতৃ উদ্ভিদের যে অংশটুকু আমরা আলাদা করে নিলাম, হ্যাঁ, এই অংশটুকুকে বলে এক্সপ্ল্যান্ট। এবং এই এক্সপ্ল্যান্ট থেকেই সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। তো এখানে এই যে মাতৃ উদ্ভিদটার দিকে যদি তাকাও, তাহলে দেখবা এই মাতৃ উদ্ভিদটা কিন্তু স্বাস্থ্যবান। তার মানে দেখো এটার কিন্তু স্বাস্থ্য ভালো, তাকিয়েই বুঝতে পারছো, ঠিক আছে। আবার এই যে এই উদ্ভিদটা, এই উদ্ভিদটা থেকে খুব মিষ্টি মিষ্টি ফল হয়। তাহলে মিষ্টি মিষ্টি ফল হওয়া হচ্ছে ভালো গুণ, তো ভালো গুণকে বলে উন্নত গুণ, ঠিক আছে। আবার এই মাতৃ উদ্ভিদটার দিকে যদি তাকাও, তাহলে দেখবা এই মাতৃ উদ্ভিদের গায়ে কোনো রোগ নাই, দেখো সে খুব সুন্দরভাবে আছে। তাহলে রোগ না থাকাকে বলে রোগ মুক্ত হওয়া। তাহলে এই উদ্ভিদটা হচ্ছে রোগ মুক্ত। তাহলে এই যে মাতৃ উদ্ভিদটা, এটা হচ্ছে স্বাস্থ্যবান এবং হচ্ছে উন্নত গুণসম্পন্ন এবং রোগ মুক্ত উদ্ভিদ। তো এটাকে যদি আমরা মাতৃ উদ্ভিদ হিসাবে নির্বাচন করি, তাহলে এটা থেকে যে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ নতুন উদ্ভিদটা পাবো, সেটাও হচ্ছে এটার মতো স্বাস্থ্যবান, উন্নত গুণসম্পন্ন, রোগমুক্ত উদ্ভিদ, এই যে এটার মতো, ঠিক আছে। এই উদ্ভিদটা আমরা পাবো, এই উদ্ভিদটা হচ্ছে স্বাস্থ্যবান, উন্নত গুণসম্পন্ন আর রোগমুক্ত, ঠিক আছে। তাহলে এই কথাটা ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ স্বাস্থ্যবান আমরা যদি উদ্ভিদ পাই তাহলে এটা ভালো কথা, উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ যদি পাই তাহলে এটাও ভালো কথা, আবার রোগমুক্ত উদ্ভিদ যদি পাই তাহলে এটাও ভালো কথা। কিন্তু আমরা যদি এই মাতৃ উদ্ভিদটার দিকে দেখি, তাহলে দেখো এই মাতৃ উদ্ভিদটাকে দেখেই বোঝা যাচ্ছে যে মাতৃ উদ্ভিদটা খুব দুর্বল, ঠিক আছে। আর মাতৃ উদ্ভিদের পাতার দিকে যদি দেখো, তাহলে পাতাগুলোর মধ্যে দেখো কিছু না কিছু রোগ হয়েছে। তাহলে এই যে এটার পাতাগুলো হচ্ছে রোগগ্রস্ত, তাহলে এই উদ্ভিদটা হচ্ছে দুর্বল আর রোগগ্রস্ত উদ্ভিদ। তাহলে রোগগ্রস্ত এটার মানে হচ্ছে এর রোগ আছে এরকম, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটাকে মাতৃ উদ্ভিদ হিসাবে নির্বাচন করি, তাহলে এটা থেকে যে আমরা নতুন পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ উদ্ভিদটা পাবো, সেটাও হবে দুর্বল আর রোগগ্রস্ত বা রোগ আছে এমন এরকম উদ্ভিদ। তাহলে সেটা তো খারাপ হবে, আমরা তো দুর্বল আর রোগ আছে এরকম উদ্ভিদ চাচ্ছি না। তাহলে আমরা কাকে মাতৃ উদ্ভিদ হিসাবে নির্বাচন করব? যে উদ্ভিদটা হচ্ছে স্বাস্থ্যবান, উন্নত গুণসম্পন্ন আর রোগমুক্ত উদ্ভিদ, ঠিক আছে। এবং এটাকে কিসের জন্য নির্বাচন করব? এই যে এই অংশটুকু আলাদা করে ফেলার জন্য, এটুকু আলাদা করার জন্য। তো এটুকু আলাদা করলে এটুকুর নাম কি? এই যে এখানে দেখো এটুকু আলাদা করেছিলাম, এটার নাম কি ছিল? এক্সপ্ল্যান্ট। তাহলে আমরা এই যে এই অংশটুকুকে এক্সপ্ল্যান্ট হিসাবে নেব। এই জন্যই আমরা স্বাস্থ্যবান, উন্নত গুণসম্পন্ন আর রোগমুক্ত উদ্ভিদকে মাতৃ উদ্ভিদ হিসাবে নির্বাচন করব। এবং এই মাতৃ উদ্ভিদ থেকে সামান্য একটা অংশ, যেমন এই যে এই অংশটুকু আলাদা করে নেব, যাকে আমরা বলি এক্সপ্ল্যান্ট। তো এই যে এই এক্সপ্ল্যান্টটা বা এই যে এক্সপ্ল্যান্টটা, এটা যাতে আস্তে আস্তে বড় হয়ে বা এটার বৃদ্ধির মাধ্যমে বা বর্ধনের মাধ্যমে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হতে পারে, এজন্য
এমন একটা জায়গায় রাখা লাগবে যে জায়গাটা তাকে খুব ভালো মতো বড় হতে সহায়তা করে। তো ওই জায়গাটার নামই হচ্ছে আবাদ মাধ্যম। ঠিক আছে, এই যে এই জায়গার ভিতরে যা দেখতে পাচ্ছ, এই যে গোলাপি 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 হয়ে, এগুলো হচ্ছে আবাদ মাধ্যম। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আবাদ মাধ্যম তৈরি। এখন দেখো, আবাদ এটাকে ইংরেজিতে বলে কালচার, আর মাধ্যম এটাকে ইংরেজিতে বলে মিডিয়াম। তার মানে আবাদ মাধ্যম যা, কালচার মিডিয়ামও তাই। আবার এই যে কালচার মিডিয়াম, এটাকে কালচার কথাটা বাদ দিয়ে শুধু মিডিয়াম কথাটাও রাখতে পারো। তাহলে শুধু মিডিয়াম কথাটাও রাখো। তাহলে আবাদ মাধ্যম যা, কালচার মিডিয়াম তা, আবার শুধু মিডিয়াম তাই। তো এই যে আবাদ মাধ্যম বা কালচার মিডিয়াম বা শুধু মিডিয়াম, এটাতে রয়েছে খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন এবং সুক্রোজ। তার মানে এই জায়গাটুকুতে রয়েছে খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন আর সুক্রোজ। তো এগুলা করে কি, যে এক্সপ্ল্যান্ট ছিল, এই এক্সপ্ল্যান্টটাকে ধীরে ধীরে বড় করতে থাকে। তার মানে ওই এক্সপ্ল্যান্টটার বৃদ্ধি হয় বা বর্ধন হয় বা বড় হয়। ঠিক আছে, এবং এই বড় হইতে হইতে এবং এই এক্সপ্ল্যান্ট আস্তে আস্তে বড় হইতে হইতে এই যে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হয়। আর দেখো, এই যে এই জিনিসগুলো খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন আর সুক্রোজ, এগুলো এই যে এক্সপ্ল্যান্ট, এই এক্সপ্ল্যান্টটাকে পুষ্টি যোগায়। ঠিক আছে, তো পুষ্টি যোগাইলে হয় কি, এই যে এক্সপ্ল্যান্টটা এটা ভালো মতো বেঁচে থাকতে পারে। তো এই যে এক্সপ্ল্যান্টটা বা এই যে এক্সপ্ল্যান্টটা, এটাকে আমরা এখন বাস্তবে দেখাবো। হ্যাঁ, তো মনে করো এই যে এই পাতাটা হচ্ছে একটা এক্সপ্ল্যান্ট। এখন দেখো, এই যে মাধ্যমটা, এটা কিন্তু তরল হয়ে আছে। দেখো, এই যে পানি আছে, তো পানি কি তরল, তার মানে মাধ্যমটা তরল। তো তরল হওয়ার কারণে এই যে এক্সপ্ল্যান্টটা কিন্তু খুব সহজে নড়াচড়া করতে পারবে। ঠিক আছে, তো আমরা চাই না যে এটা খুব সহজে নড়াচড়া করুক, কারণ এই এক্সপ্ল্যান্টটা নড়াচড়া করলে এটা থেকে যে উদ্ভিদ বের হবে তার মূল বা শিকড় তৈরিতে সমস্যা হবে। তাহলে আমাদের কি করতে হবে, একটু কঠিন ধরনের একটা মাধ্যম তৈরি করতে হবে। ঠিক আছে, পুরোপুরি কঠিন না, একটু একটু কঠিন বা প্রায় কঠিন মাধ্যম তৈরি করতে হবে। তো প্রায় কঠিন মাধ্যম তৈরি করতে সহায়তা করে অ্যাগার। তাহলে আমরা এই যে খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন আর সুক্রোজ, এগুলোর সাথে অ্যাগার মিশিয়ে দেবো। তো মনে করো এখানে আছে অ্যাগার। তো অ্যাগারটা হচ্ছে প্রায় কঠিন মাধ্যম তৈরি করে। তো এই মাধ্যমটার দিকে যদি দেখো, এই যে দেখো, এই মাধ্যমটা কঠিন না, কিন্তু প্রায় কঠিনের মতো। ঠিক আছে, এটা কিন্তু তরলও নয়, কঠিনের মতো অনেকখানি, আবার কঠিনও নয়। ঠিক আছে, কঠিনের মতো। তো এটার ফলে হবে কি, দেখো এই যে এক্সপ্ল্যান্টটা কিন্তু খুব সহজে নড়ছে না, বুঝতে পারছো, চাপ দিলেও ওখানেই থেকে যাচ্ছে। তা আমরা এই জন্যই এই যে অ্যাগারটা মিশিয়ে দেব, যাতে এই এক্সপ্ল্যান্টটা যে জায়গায় রাখবো সেই জায়গাতেই থাকে। তো এই যে এক্সপ্ল্যান্টটা যে জায়গাতে রাখবো ওই জায়গাতেই যদি থাকে, তাহলে এই এক্সপ্ল্যান্ট থেকে যে উদ্ভিদটা তৈরি হবে সেটার শিকড় বা মূল খুব সহজে তৈরি হবে। এখন মনে করো এই এক্সপ্ল্যান্টটাকে আমরা এই আবাদ মাধ্যমে রাখতে চাচ্ছি, যাতে এই এক্সপ্ল্যান্টটা পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হতে পারে। এখন দেখো, যদি এই আবাদ মাধ্যমে জীবাণু থাকে, তাহলে জীবাণু করবে কি, এই এক্সপ্ল্যান্টের কিন্তু ক্ষতি করবে। এই পূর্ণাঙ্গ উদ্ভিদটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমরা চাই না। তাহলে আমরা যদি এই আবাদ মাধ্যমটাকে জীবাণু মুক্ত করতে পারি, মানে কোনো জীবাণুই থাকলো না, তাহলে কিন্তু এই যে এক্সপ্ল্যান্টটা, এই এক্সপ্ল্যান্টের কোনো ক্ষতি হবে না। তার ফলে সুস্থ সবল পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। তো এখন আমরা জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা এই ধাপটা পড়ব। তো ওই আবাদ মাধ্যমগুলোকে বা কালচার মিডিয়ামগুলোকে সবসময় হয় টেস্ট টিউবে রাখতে হয় অথবা কনিক্যাল ফ্লাস্কে রাখতে হয়। এটার নাম হচ্ছে টেস্ট টিউব, তার মানে এটাতে তুমি রাখতে পারো, অথবা এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এটাতেও তুমি রাখতে পারো। তো আমরা কিন্তু কনিক্যাল ফ্লাস্ককে বেছে নেব। ঠিক আছে, তাহলে আমরা আবাদ মাধ্যমটাকে রাখবো কনিক্যাল ফ্লাস্কে। তো তোমাদের বইয়ের কথা অনুযায়ী এই যে আবাদ মাধ্যমকে কনিক্যাল ফ্লাস্কের ভিতরে রাখা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, আর এই যে এগুলো হচ্ছে আবাদ মাধ্যম। আবার এখানে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, আর এইটুকু হচ্ছে আবাদ মাধ্যম। এরপর এই যে কনিক্যাল ফ্লাস্কের মুখটা এটা তুলা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দেখো এই যে মুখের উপরে কিন্তু আমরা তুলা দিয়েছি, অথবা
প্লাস্টিকের ঢাকনা দিয়ে বন্ধ করা হয়। দেখো এই যে এখানে কিন্তু মুখের উপরে আমরা প্লাস্টিকের ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখানে তুলা দিয়ে মুখ বন্ধ কনিক্যাল ফ্লাস্কটাকে আমরা নিব। তো এখানে এই যে এই পুরো যন্ত্রটা, এটা হচ্ছে অটোক্লেভ। এই যন্ত্রের নাম হচ্ছে অটোক্লেভ। আর এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এগুলো হচ্ছে তুলা, আর এইগুলো হচ্ছে আবাদ মাধ্যম। তো অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা রাখতে হবে 121 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেন তো সয়কেল লেখা আছে, এটার মানে সেলসিয়াস। আর চাপ রাখতে হবে 15 LB পার স্কোয়ার ইঞ্চ। আর এইটাকে 20 মিনিট ধরে অটোক্লেভ যন্ত্রে রাখতে হবে। তো এটার ফলে যে আবাদ মাধ্যম এটা জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক আছে। এরপর এই যে কনিক্যাল ফ্লাস্কটা, আবাদ মাধ্যমটা আর এই যে তুলা, এই সবগুলোকে বাইরে এনে রাখতে হবে। তো মনে করো অটোক্লেভ যন্ত্রের বাইরে এখানে আমরা রাখলাম। এরপর মুখ থেকে তুলা সরিয়ে নিতে হবে। এরপর এটাকে ঠান্ডা করতে হবে। তো এই পুরোটা ঠান্ডা হওয়া মানে এই যে আবাদ মাধ্যমটুকু, এটুকুও ঠান্ডা হওয়া। তো যদি আমরা এই যে এক্সপ্ল্যান্ট বা এই যে এক্সপ্ল্যান্টটাকে গরম অবস্থায় দিয়ে দিতাম, তাহলে এক্সপ্ল্যান্টটা এখানে থাকতো এবং গরমের কারণে এক্সপ্ল্যান্টটা নষ্ট হয়ে যেত। ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু এখন ঠান্ডা করে ফেলেছি, তার ফলে এই যে এক্সপ্ল্যান্টটাকে আমরা এখানে দিব এবং এক্সপ্ল্যান্টটা আর নষ্ট হবে না এবং খুব সুন্দরভাবে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হবে। তো এরপর এই এক্সপ্ল্যান্টটাকে বা এই যে এক্সপ্ল্যান্ট, এটাকে আমরা কনিক্যাল ফ্লাস্কের ভিতরে এই যে আবাদ মাধ্যমে রাখবো। তো এটার জন্য করা লাগবে কি, প্রথমে এই যে কনিক্যাল ফ্লাস্কের মুখে তুলা আছে, তুলাকে সরিয়ে দিব। তাহলে মনে করো এখানে কোনো তুলা নাই। এরপর এই যে এক্সপ্ল্যান্টটাকে বা এই এক্সপ্ল্যান্টটাকে সুন্দর করে এসে এই যে এই জায়গাটায় রেখে দেবো। ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে আবাদ মাধ্যম এবং আবাদ মাধ্যমের মধ্যে এই যে এক্সপ্ল্যান্টটুকুকে রেখে দিলাম। তাহলে এটুকু হচ্ছে এক্সপ্ল্যান্ট আর এইটুকু হচ্ছে আবাদ মাধ্যম। এরপর এই যে কাচের পাত্র বা এখানকার যে কনিক্যাল ফ্লাস্ক, এটার মুখটা তুলা দিয়ে বন্ধ করে দেব। এরপর এই কনিক্যাল ফ্লাস্কটাকে একটা নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে আমরা রাখবো। তো এইটা পুরোটাই হচ্ছে একটা নিয়ন্ত্রিত কক্ষ। এটার নাম তুমি কালচার রুমও দিতে পারো। আর কালচারের জায়গায় কালচার কথাটা রাখো, আর রুম মানে হচ্ছে ঘর। ঠিক আছে। তাহলে কালচার রুম বা কালচার ঘর বলতে পারো, অথবা নিয়ন্ত্রিত কক্ষ বলতে পারো। এখন এই যে নিয়ন্ত্রিত কক্ষ, এই নিয়ন্ত্রিত কক্ষের আলোটা হচ্ছে সুনির্দিষ্ট, মানে যে আলোর কথা বলা থাকবে সে আলোটাই হতে হবে এবং তাপমাত্রা হতে হবে 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু সহায়কে দেওয়া আছে, এটার মানে সেলসিয়াস। তো তুমি এখানে দেখো 25 উপরে প্লাস বুঝতে পারছো, নিচের মাইনাসটা হয়তো বুঝতে পারছো না, আর 2 দেওয়া আছে। ঠিক আছে। তো এটাকে তুমি জুম করে দেখো, এখানে আমি দেখাচ্ছি। এই যে দেখো 25 প্লাস এই যে -2 ডিগ্রি, সি মানে হচ্ছে সেলসিয়াস। তাহলে তুমি এখানে লিখে দাও যে 25 ± 2 ডিগ্রি দেন্দ্রসহায়কের মানে সেলসিয়াস। এখন দেখো 25 এখানে লিখে দাও, উপরের প্লাসটা লেখো, 2 আছে 2 লেখো। তাহলে 25 আর 2 যোগ করলে কত, 27। তাহলে এখানে 27 লেখো। আর এখানে 25 আছে, এখানে 25 লেখো, নিচের মাইনাসটা এখানে লেখো, আর 2 আছে এখানে 2 লেখো। ঠিক আছে। তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত, 23। তো এই যে 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস, এটার মানে হচ্ছে এই যে 23 থেকে 27-এর মধ্যে তাপমাত্রাটা হবে। তাহলে দেখো 23 থেকে 27-এর মধ্যে কি কি আছে একটু দেখো, 23, 24, 25, 26, 27 এইটুকু তাপমাত্রার মধ্যে হইতে হবে। ঠিক আছে। 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস, এটার মানে হচ্ছে তাপমাত্রাটা 23, 24, 25, 26, 27 এটার মধ্যে হইতে হবে। আমি তোমাদেরকে এখানে কিন্তু বের করে দেখাইলাম। ঠিক আছে। তাহলে এ তাপমাত্রায় এই যে এটাকে রাখতে হবে, যাতে এই এক্সপ্ল্যান্টটা বারবার বিভাজিত হতে পারে বা এটা আরও বড় হতে পারে বা বর্ধিত হতে পারে। এজন্য এই এক্সপ্ল্যান্টটাকে এই নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছে। তো এই যে এক্সপ্ল্যান্ট, এই এক্সপ্ল্যান্টের টিস্যুর প্রত্যেকটা কোষ বারবার বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে এটা এই যে অণুচারা তৈরি করবে। এই যে এটা হচ্ছে অণুচারা, অথবা এই যে এটার নাম হচ্ছে কেলাস, তাহলে কেলাস তৈরি করবে। অথবা কেলাসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অবয়বহীন টিস্যুমণ্ড। তো অবয়বহীন এটার মানে হচ্ছে দেখো এটার কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা কিচ্ছু দেখা যাচ্ছে না, এই অবস্থাটাকে বলে অবয়বহীন।
তার মানে এই যে টিস্যুমণ্ডটা হচ্ছে অবয়বহীন টিস্যুমণ্ড, ঠিক আছে, অথবা এটার একটা নাম হচ্ছে কেলাস। তাহলে এই যে এক্সপ্ল্যান্ট থেকে হয় অনুচারা তৈরি হবে অথবা এই যে কেলাস বা অবয়বহীন টিস্যুমণ্ড এটা তৈরি হবে। তো পরবর্তীতে এই যে কেলাস বা অবয়বহীন টিস্যুমণ্ড থেকে অনেকগুলা অনুচারা তৈরি হবে, বা এইভাবে বলতে পারো একটার বেশি অনুচারা তৈরি হবে। তো একটার বেশি হলে তাকে বলে একাধিক, তার মানে একাধিক অনুচারা তৈরি হবে। কিন্তু আমরা এতগুলো তো দেখাইতে পারবো না, এই জন্য আমরা একটা অনুচারা দেখাবো। তো কিছু অনুচারার মূল থাকবে না, দেখো এই অনুচারার মূল বা শিকড় নাই, ঠিক আছে, এই অনুচারার উপরের অংশটুকুই আছে। তো যে অনুচারার এই যে পাতা থাকে, ডাল থাকে, কিন্তু মূল থাকে না, তাকে বলা হয় বিটপ। তার মানে এই অনুচারার নাম হচ্ছে বিটপ। আবার অনুচারাকে অনেক সময় চারা গাছ বলা হয়, ঠিক আছে, অনু কথাটা বাদ দিয়ে দেয়, শুধু রাখে চারা, আর যেহেতু এটা গাছ তাই গাছও বলা হয়। তাহলে এই যে এটাকে তুমি অনুচারাও বলতে পারো, চারা গাছও বলতে পারো, বিটপও বলতে পারো। তো দেখো এই যে বিটপের বা চারা গাছটার অথবা অনুচারাটার কিন্তু মূল নাই, তাহলে এটাকে মূল উৎপাদন করে এরকম মাধ্যমে স্থানান্তর করতে হবে বা পাঠিয়ে দিতে হবে, যাতে এই অনুচারাটার বা চারা গাছটার বা বিটপটার মূল তৈরি হয়। তো যখন এই অনুচারা বা চারা গাছ বা বিটপটা একটা নির্দিষ্ট উচ্চতা পাবে, মানে মোটামুটি লম্বা হয়ে যাবে, তখন এই অনুচারাটাকে বা চারা গাছকে বা বিটপকে এই আবাদ মাধ্যম থেকে আলাদা করে বাইরে নিয়ে নিতে হবে, বা এই অনুচারা বা চারা গাছ বা বিটপটাকে আবাদ মাধ্যম থেকে বিচ্ছিন্ন করে নিতে হবে। তো এখানে যে আবাদটা দেখানো হয়েছে এটার নাম হচ্ছে মূল উৎপন্নকারী আবাদ বা মূল উৎপাদনকারী আবাদ, ঠিক আছে। তো নাম শুনেই বুঝতে পারছো, মূল উৎপন্নকারী আবাদ মূল বা শিকড় উৎপন্ন করবে। তাহলে যে বিটপের বা যে অনুচারার বা যে চারা গাছের মূল নাই, তাকে যদি আমরা মূল উৎপন্নকারী আবাদে দিতে পারি, তাহলে ওই চারা গাছের বা ওই অনুচারার বা ওই বিটপের মূল উৎপন্ন হবে বা শিকড় উৎপন্ন হবে। তো যেহেতু এখানে এই অনুচারাটার বা চারা গাছের বা বিটপটার মূল নাই, তাই আমরা এই যে মূল উৎপাদনকারী মাধ্যমে বা মূল উৎপাদনকারী আবাদে এই অনুচারাটাকে নিয়ে চলে আসব। তাহলে হবে কি, নাম শুনেই বুঝতে পারছো, মূল উৎপাদনকারী আবাদ এটা কি করবে, মূল উৎপাদন করবে বা শিকড় উৎপাদন করবে। তো ওই অনুচারা বা চারা গাছ বা বিটপটাকে এই যে মূল উৎপাদনকারী আবাদে স্থানান্তর করার পর দেখো এই যে এটার কিন্তু মূল তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। তো ল্যাবরেটরির ভিতরে এরকম কিছু ছোট পাত্র থাকবে এবং পাত্রটাতে কিছু মাটি থাকবে। তো এই যে এই চারা গাছটাকে বা অনুচারাটাকে তখন এই যে পাত্রের ভিতরে মাটিতে কিন্তু স্থাপন করে দিতে হবে, ঠিক আছে, বা লাগিয়ে দিতে হবে। তো এই যে অনুচারা বা চারা গাছটা এতদিন বড় হলো কিন্তু ল্যাবরেটরিতে, তার মানে সে ল্যাবরেটরির ভিতরে বড় হয়ে অভ্যস্ত। তো এখন তাকে বাস্তব পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে কিন্তু রেখে তাকে খাপ খাওয়াতে হবে, ঠিক আছে, তাকে বাস্তব পরিবেশের সাথে বা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। তাহলে কি করা লাগবে, ল্যাবরেটরি কক্ষের বাইরে যে প্রাকৃতিক পরিবেশ সেটাতে রাখা লাগবে। তো এই যে অনুচারাটাকে আমরা এই যে এখানে রেখেছি, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে ল্যাবরেটরির কক্ষ, আর এই যে কক্ষের বাইরে এই যে দেখো এই জায়গাগুলোতে মাটি আছে, এবং এই যে পাত্রটাতে কিন্তু এই অনুচারাটাকে আমরা রেখেছি, যাতে এই অনুচারাটা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। এই কথাটাই বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য কক্ষের বাইরে রাখা হয়েছে, মানে ঘরটার বাইরে রাখা হয়েছে। তো যখন দেখা যাবে এই চারাটা সজীব, মানে ধরো খুব প্রাণবন্ত বা দেখে মনে হচ্ছে চারাটা খুব ভালো অবস্থায় আছে, অথবা সবল, মানে চারাটা ধরো খুব শক্তিশালী শক্তপোক্তভাবে আছে, তখন এটাকে এই যে মাটিতে স্থাপন করতে হবে বা পুঁতে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে। তাহলে এই যে এক্সপ্ল্যান্টকে বা একটা টিস্যুকে পুষ্টি সম্পন্ন কোনো মিডিয়ামে বা মাধ্যমে, মানে এখানে আবাদ মাধ্যমে বা কালচার মিডিয়ামে বা মিডিয়ামে, জীবাণুমুক্ত পরিবেশে, মানে এখানে অটোক্লেভে এবং নির্দিষ্ট আলো ও তাপমাত্রা বিশিষ্ট কক্ষে, মানে যেখানে কালচার রুম বা কালচার ঘর বা নিয়ন্ত্রিত কক্ষে রেখে বর্ধিতকরণ প্রক্রিয়া, মানে এটাকে বৃদ্ধি করে বা বড় করে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ উদ্ভিদে পরিণত করার প্রক্রিয়াটাই হচ্ছে টিস্যু কালচার।